দিকে সংসদে কঠিন অ্যাকশন চালালো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তারেক রহমানের সামনে দাঁড়িয়েই মোনাফেক শয়তান বলে ঘোষণা। রীতিমতো উত্তল সংসদ অধিবেশন। ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য। যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সাব্বাস হাসনাত আব্দুল্লাহ, এমনটাই করতে হবে। হ্যাঁ দর্শক, হাসনাত আব্দুল্লাহ এমন কিছু করেছে যেটা সংসদ তৈরির পর থেকে নিয়ে কেউ করতে পারেনি। আপনারা জানেন কিনা জানি না, গতকাল রাতে সংসদে সে কিন্তু ঘোষণা দিয়েছিল যে আপনাদের আন্ডারে এখন বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদের আন্ডারে সব কিছু। আপনারা আমার নামে তদন্ত করেন এবং আপনারা যদি আমার নামে 1 টাকা পরিমাণ দুর্নীতি দেখাতে পারেন, আমি এই সংসদে দাঁড়িয়ে বলছি এই সংসদেই আমি পদত্যাগ করব। এমন বুকের পাটা কজনের আছে? প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলতে পারবে এই কথা? জীবনেও পারবে না। আরও যত নেতাকর্মী আছে তাদের জীবনেও পারবে না। এ কথা আপনি মানেন আর না মানেন, হাসনাত আব্দুল্লাহ যেই বক্তব্য দিয়েছে, এই বক্তব্য সংসদ তৈরির পর থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এবার আসল কথায় আসি। ঋণ খেলাপি নিয়ে তারেক রহমান বা প্রধানমন্ত্রীকে যেই পরিমাণ সাবান ছাড়া ধুয়েছেন হাসনাত আব্দুল্লাহ আজকে, সেটা ইতিহাস হয়ে থাকবে। চোর বাটপার বলা আর কি, এর থেকে কঠোর ভাষা দিয়েছে। কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। তবে আজকে আপনাদের একটু কমেন্ট করে জানাতে হবে যে হাসনাত আব্দুল্লাহর কথা রাইট কিনা। তো দর্শক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, আর লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন। তো দর্শক, বেশি কথা বাড়াচ্ছি না, চলুন একটু দেখে আসি। ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য। যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন। ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। 28-এর পরে কয়টা সংখ্যা হয়? আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না 28-এর পরে কয়টা সংখ্যা হয়। 28-এর পরে না, 28-এর পরে 9টা না, এটাও হয় নাই। যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজার হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য, কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে। 1 মিনিট প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিধি 274 অনুযায়ী মাননীয় স্পিকার, ব্যক্তিগত কৈফিয়ত যেহেতু আমার নাম ধরে বলা হয়েছে, আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, মাননীয় স্পিকার, আজকেও এই সংসদে আমরা দেখেছি যে জুলাই সংশ্লিষ্ট আমাদেরকে মিন করে একটা কথা বলা হয়েছে যে আমরা আগে রিকশায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। মাননীয় স্পিকার, এই সংসদে আজকে সরকার যারা আছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এখন সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তারপর হচ্ছে মিলিটারি, সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। না না, এটা বিতর্ক না, প্লিজ। নো, টেক ইউর সিট। জি, মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, এটা বিষয় হলো যে এরকমের মাননীয় সদস্য যিনি বক্তব্য রেখেছেন তিনি তার কথা উল্লেখ করেন নাই। তো এখানে কোনো ব্যক্তিগত কৈফিয়ত এমনি হয় না। আর 2 নম্বর, না, ওনার নাম উল্লেখ করেছিলেন। আচ্ছা, নাম বলেছেন। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে বিষয়টা সংশোধন করা দরকার। মাননীয় স্পিকার, আমি থেরাপি নিতেছিলাম, আমি তখন শুনেছি, আমি পার্লামেন্ট শুনেছিলাম, আপনি বলছেন চিফ হুইপের পক্ষ থেকে 3 মিনিট সময় দিয়েছে। মাননীয় স্পিকার, আমি কিন্তু চিফ হুইপ আমার পক্ষ থেকে না, বিরোধী দলীয় চিফ হুইপের পক্ষ থেকে 3 মিনিট সময় দিয়েছিলেন। আপনি খেয়াল করেছিলেন কিনা?
আমি বিরোধী দলটা অ্যাড করে নিলাম, ঠিক আছে? খুশি? থ্যাংক ইউ। জনাব সাইদ আল নোমান, আপনি বসেন দয়া করে, মানে কৈফিয়তের বিতর্ক যাবে না। আপনি ওনার নাম ধরে বলেছিলেন, উনি ওনার বক্তব্য বলেছেন। টেক ইউর সিট প্লিজ। যে শব্দ বাজেট শব্দটি, এটার উৎপত্তি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, এবং সেই ফ্রেঞ্চ ওয়ার্ডের মানে হলো থলের ব্যাগ। ইউরোপীয় দেশগুলোতে অর্থমন্ত্রী বর্গ সেই থলের ব্যাগ থেকে নথিপত্র বের করতেন এবং সেটি কালের পরিক্রমায় এই বাজেট শব্দে রূপান্তরিত হলো, এবং যার অর্থ বর্তমানে দাঁড়ায় আয় ব্যয়ের পরিকল্পনা। এবং এই টাকাগুলো, অর্থগুলো আসে জনগণ থেকে। এই অর্থ, অর্থাৎ জনগণের যে অর্থ, আলটিমেটলি তাদেরই সকল কিছু, আমাদের ক্ষমতার উৎস তারা, এবং আমাদের বাজেট থেকে শুরু করে আগামী দিনের সকল কর্মেরও গন্তব্য তারা, উৎসও তারা। সেই মানুষগুলোর অর্থ আমাদের কাছে আমানত, অর্থাৎ সরকারের কাছে। এই আমানতের খিয়ানত হবে এমন কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, যার সারা জীবন কাটলো বঞ্চনার, নিপীড়নের, সাধারণ মানুষ যেভাবে কষ্টে ছিল তার চেয়ে এতটুকু কম কষ্টে আমাদের সংসদ নেতা ছিলেন না জনাব তারেক রহমান। সেই পরিবার, তার ভাই, তার মা আমাদের নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার বাবা হত্যা হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব সেই মানুষটা এই আমানতকে খিয়ানত না করবেন, না আমাদেরকে করতে দেবেন। অতএব বিরোধী দলের পক্ষ থেকে যখন সন্দেহ শুনি, যখন প্রশ্ন শুনি, তখন একদিকে মনে হয় এটাই তো হবার কথা, কেননা সংসদ নেতা তো সেটাই চেয়েছেন, যে আমাদের জাতীয় বিতর্ক, আমাদের জবাবদিহিতা, আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, প্রধান মঞ্চ এই সংসদ হবে। সেজন্যই কিন্তু আমরা মাসের পর মাস এই সংসদকে কার্যকর রেখেছি তার নির্দেশনায়। অতএব এখানে আপনারা সমালোচনা করবেন, আপনারা আলোচনা করবেন, আপনারা পরামর্শ দেবেন বিরোধী দল, সেটাই আমাদের কাছে আসলে কাম্য। অতএব ধন্যবাদ জানাই সেই অর্থে যে এখানে ব্যাপকভাবে আলোচনা হয়, সমালোচনার খাতিরে, শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না হয়, সেই নিবেদনটিও রাখলাম। আমি এই সুযোগে, কিছুক্ষণ আগে বলে গেছেন আখতার হোসেন মাননীয় এমপি এবং আবুল হাসনাত আব্দুল্লাহ মাননীয় এমপি, তাদের দুটো তিনটে বক্তব্য আমার মনে হয়েছে এগুলো কিছু আলাপ আলোচনার খোরাক। অনেকগুলোর উত্তর আমি জানি মন্ত্রণালয়গুলো দেবে, কেননা সেগুলো স্পেসিফিক, সেগুলো অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাই, আখতার হোসেন সাহেবের যে একটি বক্তব্য ছিল, থোক বরাদ্দের বিষয়ে তিনি সন্দিহান, তিনি মনে করেন এখানে দুর্নীতি হতে পারে, অনেক কিছু হতে পারে। অবশ্যই সেই কারণেই তো আপনি আপনার বক্তব্য দিবেন, হবে কি হবে না সেই গুড গভর্নেন্স আমরা সকলে মিলে এই আলোচনা, যখনই কোনো সমস্যা দেখবেন আপনারা বলবেন, এবং সে কারণেই সংসদ কিন্তু চলমান, সে কারণেই সংসদ কার্যকর থাকাটা খুব জরুরি। অতএব আপনাদের বক্তব্য শোনার জন্য, এই ব্যালেন্সটা করবার জন্যই তো সংসদ। সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি, ইবাদতও করব একসাথে। আখতার হোসেন সাহেব আরেকটি কথা বলেছেন
যে কল্যাণ রাষ্ট্র আমি বুঝে নিয়েছি তিনি বলতে চাচ্ছিলেন সামাজিক সুরক্ষা নিরাপত্তায় যে ব্যয় হবে, আসলে এটা ব্যয় নয়, এটা ইনভেস্টমেন্ট। তাও তার কথা সূত্র ধরে বলছি যে ব্যয় হবে সেটা জাতিকে অলস করে দেবে কিনা। আমি সোশ্যাল পলিসির একজন ছাত্র, আমার এমফিল ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে সোশ্যাল পলিসির উপরে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, কল্যাণ রাষ্ট্র, এগুলো নিয়ে কিছু পড়াশোনা আছে। কল্যাণ রাষ্ট্রের প্রথম যে নিদর্শন যিনি রেখেছিলেন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার মদিনা সনদে তার রাষ্ট্র দর্শন দিয়ে বুঝিয়েছেন কিভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় এবং সেখানে কল্যাণ ব্যবস্থাকে কিভাবে রাখতে হয়। সেখান থেকে যাকাতও এসছে আমাদের, সেখান থেকে নয়, আমি বলতে চাইছি আমাদের সব কর্মকাণ্ডে ইসলামে এই যে কল্যাণমূলক কাজগুলো, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে। কোন দেশ যেমন, মাননীয় সদস্য 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিটস। সময় 3 নেই না, minutes, আমাকে thank you. 5টা মিনিট, মাননীয় স্পিকার 5টা মিনিট একটু কষ্ট করে যদি দেন। সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি, সুইডেন, নরওয়ে, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই দেশগুলোতে কোনো কল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়ে নাই। কেননা যে কোনো উন্নয়নের প্রকৃত সূচক জনগণের জীবন, মানুষের জীবন।